শুধু দর্শকবৃন্দ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইসিএসএফ এর এই নিয়মিত আয়োজন প্রজন্ম সংলাপের প্রথম পর্বে। আপনারা জানেন আইসিএসএফ ৭১-এর আন্তর্জাতিক অপরাধের বিচারের সপক্ষের ব্যক্তি, বিশেষজ্ঞ এবং সংগঠনের একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মনে করে যে মুক্তিযুদ্ধের চেতনায় একটি ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশের বিনির্মাণের জন্য ১৯৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের কোনোই বিকল্প নেই। একই সাথে এই বিচারকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রয়োজন গবেষণা, মুক্তবুদ্ধির চর্চা, সংলাপ এবং আলোচনার। এরই পথ ধরে আইসিএসএফ এর আজকের এই আয়োজন প্রজন্ম সংলাপ। আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়েছি দু প্রজন্মের গবেষক, শিক্ষাবিদ এবং রাজনৈতিক ধারাভাষ্যকারকে। আমাদের সাথে আছেন প্রফেসর আনোয়ার হোসেন, সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর নাদির জুনায়েদ, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটিকে ৩টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে রয়েছে ইতিহাস বিকৃতি এবং ইতিহাস ভিত্তিক বিতর্কের সীমানা কি করে নির্ণয় করা হবে। এ প্রসঙ্গে প্রথমেই আমি প্রফেসর আনোয়ার হোসেনের মতামত চাইব। স্যার, আপনি কি মনে করেন যে আমাদের আজকের এই প্রজন্ম, তাদেরকে অবশ্যই জানতে হবে ইতিহাস সম্পর্কে এবং সেজন্য হয়তো তাদেরকে ইতিহাস নিয়ে গবেষণা করতে হবে, বিতর্ক করতে হবে, কিন্তু সেই ইতিহাস বিতর্ক থেকে কখনো কখনো আমরা দেখতে পাই বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সেই সাথে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। এ প্রসঙ্গে স্যার আপনার অভিমত কি? সেটা বলবো, কিন্তু বলার আগে আপনাদের আইসিএসএফ আপনাদের যারা উদ্যোক্তা তাদের স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যে এমন একটা উদ্যোগ করেছেন। তো ইতিহাস, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা আমাদের শুধু নতুন প্রজন্ম নয়, বাংলাদেশের মানুষ তারা সবাই জানে, তবে সত্য ইতিহাসটা জানে, সেটা আমাদের সবার কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে আজ পর্যন্ত সময়ে বিভিন্ন সময়ে আমরা ইতিহাস বিকৃতি দেখেছি। শুধু বিকৃতি বললে কমই বলা হয়। একটা সময় গিয়েছে, বিশেষ করে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডের পর থেকে প্রায় ২ যুগের বেশি সময় ধরে যে সময়টা, সেই সময় শুধু বিকৃতি নয়, সে সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আসলে নির্বাসনী পাঠ করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল নিষিদ্ধ। এমনকি আপনারা স্মরণ করবেন, এই যে শাহবাগে যে গণজাগরণ হলো এবং অনেকটা দ্বিতীয়বারের মতো যেন মুক্তিযুদ্ধ শুরু হলো, সেই সময় যে স্লোগানটি, মুখ্য স্লোগান হিসেবে আমাদের তরুণীরা উচ্চারণ করেছে জয় বাংলা, সেই জয় বাংলাও কিন্তু আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধু নামটি সে সময় কেউ উচ্চারণ করেননি এবং উচ্চারণ করতে দেওয়া। আমাদের যে বিভিন্ন পর্যায়ে সেই প্রাইমারি স্কুল থেকে বিভিন্ন পর্যায়ে যে শিক্ষা আয়োজনগুলো ছিল এবং আমাদের যে পাঠ্যসূচি ছিল, সেখানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সেগুলো মুছে দেওয়া হয়েছিল এবং সেখানে একেবারেই বলা যায় যে বিভ্রান্তিমূলক এবং মিথ্যাচারের তো সেই পর্যায়টা গিয়েছে। সেই জন্য আমি বলছিলাম, এই যে মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া, অন্ধকারে ছেড়ে দেওয়া এবং সেটা লম্বা সময় জন্য, ২ যুগের অধিক সময়ের জন্য, সেটার ফলাফল হয়েছিল আমাদের বেশ কয়েকটা প্রজন্ম যারা বড় হয়েছে, সেই জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশ স্বাধীন হবার পরে, এবং যারা সেই ইতিহাস নয়, বিকৃত ইতিহাস শুনেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে পারেনি এবং তাদের মানুষ জগতে গড়ে উঠেছে, সেটা হয়েছে সেই পরিবেশ। সুতরাং আজকে যখন কথা আপনারা শুনছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাসটি জানুক, বিশেষ করে নতুন প্রজন্ম জানুক, তখন কিন্তু সে কথা আমাদের বিবেচনায় রাখা। আমাদের সেই বিবেচনাটা হচ্ছে এমন একটা প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস জেনে এসেছে। শুধু নয়, আপনারা শুরুতে বলছিলেন যে এই ইতিহাস জানার ব্যাপারে কিংবা ইতিহাস নিয়ে চরম বিভ্রান্তি আছে এবং সেখানে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস হচ্ছে, তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সঙ্গেও কিন্তু সহমত পোষণ করে এমন সংখ্যাও কিন্তু খুব কম নয় এবং সেটাকে খুব বেশি দোষও দেওয়া যায় না। কারণ এই যে একটা কথা আছে, ওয়েবলসের যে তথ্য আছে, যে একটা মিথ্যাকে যখন বারবার একই মিথ্যা প্রচার করা হয়, সেটা সত্য বলে ভাবা হয়।
সে কাজটি বাংলাদেশে দারুণভাবে হচ্ছে। আমাদের বিভিন্ন মিডিয়াতে, আমাদের পাঠ্যপুস্তকে এবং আমাদের যারা ক্ষমতায়, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে ছিল, তারা সেই কথাগুলো বারবার বলেছে। সে কারণেই এই কাজটি কিন্তু পুরো এই আবার যে ইতিহাস নির্মাণ, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নির্মাণ এবং সেটা তুলে ধরা, সেটা হবে কঠিন, দুরূহ এবং আমি মনে করি একেবারে ধৈর্য ধরে লম্বা সময়ের জন্য এবং যেটাকে বলা হয় যে একটা পণ করে সেই কাজটি আমাদের করে দিতে। ধন্যবাদ স্যার আপনার প্রারম্ভিক বক্তব্যের জন্য এবং মতামতের জন্য। তো স্যার এখানে যে কয়েকটি বিষয়কে তুলে ধরেছেন তার মধ্যে একটি মুখ্য বিষয় যেটি বলেছেন সেটা হচ্ছে যে গোয়েবলীয় যেই মিথ্যারকে সত্য প্রমাণ করা, সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার যে প্রক্রিয়া, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ইদানিং সময়ে একে খন্দকার সাহেবের যে বইটি বেরিয়েছে, সেই বইটির ক্ষেত্রে এটি অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের সমাপ্তি পর্যায়ে জয় বাংলা না জয় পাকিস্তান বলেছিলেন বা জিয়ে পাকিস্তান বলেছিলেন, সে বিষয়টি নিয়ে আগেও অনেকে মন্তব্য করেছিলেন এবং কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকেই, বিচারপতি হাবিবুর রহমান বা কবি শামসুর রহমান, তারা কিন্তু তাদের সেই বক্তব্য থেকে সরে এসেছেন এবং শামসুর রহমান প্রকাশ্যে এজন্য ভুল স্বীকার করেছেন। আমি ডক্টর নাদিম জুনায়েদের কাছে আসতে চাচ্ছি এই প্রসঙ্গে যে আমরা যারা ৭০ বা ৮০ দশকের শৈশব পেরিয়েছি, আমরা সেই সামরিক শাসনের সময় আমাদের শৈশব ছিল এবং আমরা কিন্তু এই ইতিহাস বিকৃতির একটি সফট টার্গেট ছিলাম এবং এখনকার যারা কিশোর তরুণ তারাও কিন্তু সেই প্রক্রিয়া থেকে কিন্তু শিখে আসছে ভুল ইতিহাসটি। এ বিষয়ে আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ স্যারের মতো আমিও আপনাদেরকে শুরুতে ধন্যবাদ জানাচ্ছি যে এত জরুরি একটা বিষয় নিয়ে এই আলোচনা অনুষ্ঠানে উদ্যোগটা নেওয়ার জন্য। তো যেই প্রসঙ্গটা তোলা হয়েছে যে ইতিহাসের শুদ্ধত্ব এবং ইতিহাস বিকৃতি, এর মাঝে সীমারেখা এবং এর পাশাপাশি আপনি একটা সম্প্রতি যে আরো আলাদা করে বিশেষভাবে আমরা মনে হচ্ছে যে কিছু কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেই প্রসঙ্গটি উঠে এসেছে এবং তারপর আপনি বললেন যে ৮০ দশক ৯০ দশকে স্বাধীনতা পরবর্তী জেনারেশন যেভাবে ইতিহাস বিকৃতিকে প্রতি মুহূর্তে মুখোমুখি হচ্ছে, সেই বিষয়গুলো তো অনেক লম্বা একটা ব্যাপার, লম্বা একটা বিষয়, অনেক কিছু বলতে হয়। আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। তো এখন একদম শুরুতেই যদি আমরা চিন্তা করে দেখি যে ইতিহাসের শুদ্ধত্ব এবং ইতিহাসের বিকৃতি, এই দুটো দিকের মাঝে সীমারেখা কি করে আমরা নির্ধারণ করতে পারছি। যেমন আমরা যখন ১৯৭১ নিয়ে আলোচনা করছি, তথ্যের প্রসঙ্গে আমি যদি বলতে চাই, ১৯৭১ নিয়ে বাংলাদেশের যে ডমিনেন্ট ন্যারেটিভ অর্থাৎ পাকিস্তানের ডমিনেন্ট ন্যারেটিভ তার থেকে আলাদা। এখন মানুষ প্রশ্ন করবে যে নিউট্রাল পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করবেন, যেমন অন্য কোন দেশের মানুষ, বাংলাদেশেরও না পাকিস্তানেরও না, তিনি বলবেন যে আমি দেখতে চাই নিউট্রাল পার্সপেক্টিভ। এখন কার ইতিহাস, কোন ডমিনেন্ট ন্যারেটিভটি সত্যের কাছাকাছি যাবে বা যেটি শুদ্ধ হবে, এটা কিন্তু নির্ধারণ করা, হয়তো অনেকে বলবেন যে ইতিহাস সত্য কিনা সবকিছুই সোর্স, এই সবগুলো সোর্সের মধ্যে থেকে যাচাই করে একটা ইতিহাসে পৌঁছানো কঠিন। হ্যাঁ কঠিন, সেটা কঠিন বুঝে নিলাম, কিন্তু একটা বিষয় স্পষ্ট যে ইতিহাসের ধারাবাহিকতা থাকে এবং ইতিহাস কিন্তু বেসড অন ফ্যাক্টস, দেয়ার আর লটস অফ ফ্যাক্টস উইদিন হিস্ট্রি। এখন এই ফ্যাক্টস গুলো দেখা যায় যে কোনো কোনো ইতিহাসে কোনো কোনো ডমিনেন্ট ন্যারেটিভের ট্যাক্স গুলো ধারাবাহিকভাবে আসছে, যেভাবে ঘটেছে সেভাবে আসছে এবং কোন কোন ন্যারেটিভ দেখা যায় কিছু প্রশ্নের, জরুরি প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া হচ্ছে বা দেওয়া যাচ্ছে না, দেওয়া সম্ভব হচ্ছে। তারা ইচ্ছে করে সেই প্রশ্নগুলো সারফেস করছে, দিচ্ছে। এতে করে কিন্তু পার্থক্যটা বোঝা যায় যে কোন ন্যারেটিভটি শক্তিশালী বা কোন ন্যারেটিভটি সত্যের কাছে গিয়েছে। আমি এক্সাম্পল উল্লেখ করছি, যেমন রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি গত কয়েকবছর ধরেই একটা আলোচনা হচ্ছে, একজন বাঙালি অধ্যাপক ডক্টর শর্মিলা ঘোষ, তিনি যে বইটি লিখেছেন সেই বইয়ের ভেতরে আমরা লক্ষ্য করছি যে সেই বইয়ের ভেতরে একটা প্রবণতা আছে যে পাকিস্তানি জেনারেলদের, পাকিস্তানি বাহিনী সেই সময় বাংলাদেশ ৯ মাসের যে ম্যাসাকার বা জেনোসাইড, হত্যাযজ্ঞ, সেই বিষয়টি একভাবে যেটা অনেক অংশে পাকিস্তানিদের সেই যে হত্যাযজ্ঞ তার যে ভয়াবহতা
কমিয়ে দিচ্ছে, বরং দোষটা অনেক বেশি যেন যাচ্ছে বাঙালিদের ওপর। সেই পাকিস্তানিদের যে ডমিনেন্ট ন্যারেটিভ, যে বাংলাদেশ যুদ্ধটা ভারতের মদদে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এবং বাঙালিদের দোষও সেখানে কম ছিল না, অনেক বেশি ছিল। দেখা যায় যে শর্মিলা বোসের ন্যারেটিভটা বা বক্তব্যটা, বইয়ের বক্তব্যটা কাছাকাছি চলে যায়, সেরকম সেরকম হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এখন তার যে বক্তব্যগুলো ফ্লপ, তার বক্তব্যের মধ্যে যে ভুল আছে, সেটা আমরা বুঝবো কি করে? আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেক প্রশ্নের উত্তর কিন্তু দিচ্ছেন না। তার যে গবেষণা, সেই গবেষণায় তিনি হঠাৎ করে ফোকাস করছেন 71 এর আগে যে 48 সাল থেকে বাঙালির যে শোষণের ইতিহাস, বাঙালির যে নির্যাতন বা অপারেশনের সম্মুখীন হয়েছে, সেই ডমিনেন্ট সেই এলিট, পাকিস্তানি এলিটের কাছ থেকে, উর্দু ভাষী পাকিস্তানি এলিট, তাদের কাছ থেকে যে অপারেশনের সম্মুখীন হয়েছে, সেই ভাষা আন্দোলন, তার পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দেওয়া, আমাদের 6 দফার যে দাবি ছিল, ন্যায্য দাবি, সেটাকে গ্রহণ না করা, নেতাদেরকে জেলে নিয়ে যাওয়া, নির্বাচনের বিজয় অর্জন, এবং তারপর অবধারিতভাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী যেখানে ক্ষমতা আমাদের হাতে আসা উচিত, বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যে রাজনৈতিক দল আওয়ামী লীগের হাতে আসা, পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগের হাতে আসা উচিত, সেটাকেও দেওয়া হয়নি, ডিনাই করা হয়েছে বা ঠেকিয়ে দেওয়া হয়েছে। এই ইতিহাসগুলো কিন্তু এই ইতিহাসগুলো নেই, বরং আরো বলা হয়েছে যে ইয়াহিয়া খানকে কেন শিল্পী কামরুল হাসান সমালোচনা করলেন, তার জন্য সমালোচিত হচ্ছে বাঙালিরা, এবং বলা হচ্ছে যে পাকিস্তানিরা বাঙালিদেরকে হেয় করেনি, বরং বাঙালিরাই পাকিস্তানিদেরকে খান সেনা বলেছে বা আরো খারাপ বিশেষণে অভিহিত করেছে, ডিমোনাইজ করছে, যেন বাঙালিরাই পাকিস্তানকে ডিমোনাইজ করছে। একটা যুদ্ধের ভেতরে যখন যুদ্ধ চলছে, যুদ্ধ শুরু হয়ে গেল, তখন এক পক্ষ আরেক পক্ষকে অনেক শ্রুতিমধুর কথা বলবে না, সেটা স্বাভাবিক। কিন্তু বাঙালিরা যদি ওই ধরনের মানে ওরকম স্যাটিরিক্যাল কাজ, কামরুল হাসান যে কাজটি করেছেন, বা বাঙালিরা যদি পাকিস্তানি শাসকদের বা পাকিস্তানি সেনাবাহিনীকে সেই সময় খারাপ ভাবে হঠাৎ করে চলেছে, এবং পাকিস্তানের জেনারেলদের সাক্ষ্য অনুযায়ী পাকিস্তানের জেনারেলদের কথার ভিত্তিতে তিনি মেনে নিচ্ছেন, অথচ বাঙালিদের দাবিগুলো অস্বীকার করে যাচ্ছে। তো এতে করে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই যে ইতিহাসের যে বিশ্লেষণ, সেটাতে বলা যাচ্ছে, সেটাকে অনেক জরুরি প্রশ্ন সেখানে এড়িয়ে যাওয়া হচ্ছে। ফলে এই চলে আসছে ইতিহাস বিকৃতি। এটা আর ভিন্ন লেন্স থেকে দেখা হচ্ছে না, ভিন্ন লেন্স থেকে ইতিহাসকে বিশ্লেষণ করা সেটা থাকছে না, সরাসরি হয়ে যাচ্ছে ডিস্টর্শন। কারণ অনেক কিছুকে আমি থেকে রাখছি। বিকৃতিটা এভাবেই, ইতিহাস বিকৃতি আর ইতিহাসের শুদ্ধত্ব, যে কখন আমি ফ্যাক্টের কাছাকাছি থাকবো, বিতর্ক হতে পারে, বিতর্ক হবেই, ভিন্ন ভিন্ন লেন্স থেকে আমি দেখবো, ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে আমি দেখবো, কিন্তু তার মানে এই না যে সেটাকে আমি ডিস্টর্ট করে ফেলবো। দর্শক মন্ডলী, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কারিগরি ত্রুটির কারণে ডক্টর জুনায়েদের বক্তব্য আমরা পুরোপুরি স্পষ্ট করে শুনতে পারিনি। দর্শক মন্ডলী, বিরতিতে যাবার আগে আমরা একটি ছোট্ট একটি ইন্টারভিউ দেখছি। নজরুল ইসলাম, তিনি সচরায়তনের ব্লগার, তিনি একে খন্দকারের যে রিসেন্ট বই, সে বইটির উপরে একটি অত্যন্ত তথ্যবহুল ব্লগ লিখেছেন। আমরা যাচ্ছি নজরুল ইসলামের কাছে। 7 মার্চ 1971 প্রেস কোর্স ময়দানে প্রায় 20 লক্ষ মানুষের উত্তাল জনসমুদ্রে বঙ্গবন্ধু ঘোষণা দিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এটাই আমরা শুনে আসছি, দেখে আসছি, আমাদের অডিও, ভিডিও, টেক্সট সর্বত্রই একটাই কথা, জয় বাংলা। কিন্তু গত অনেকগুলো বছর যাবৎ একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বঙ্গবন্ধু তার ভাষণটা শেষ করেছিলেন আসলে জয় পাকিস্তান বা জিয়ে পাকিস্তান বা পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি শব্দ বলে। কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ এখনো পর্যন্ত কেউ হাজির করতে পারেনি, না অডিও, না ভিডিও, না টেক্সট, কোনো কিছু। সম্প্রতি মুক্তিযুদ্ধে বাংলাদেশ মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি একে খন্দকার, উনি তার আত্মজীবনীমূলক গ্রন্থ 1971 ভেতরে বাইরে, এই বইতে দাবি করেছেন যে তিনি শুনেছেন বঙ্গবন্ধু, প্রথমে তিনি বলেছিলেন বঙ্গবন্ধু ভাষণটা শেষ করেছিলেন জয় পাকিস্তান বলে, তারপরে পরবর্তী সংস্করণে তিনি সংশোধন করেছেন যে উনি জয় বাংলা এবং জয় পাকিস্তান দুটোই বলেছিলেন। তো এর আগে এই বিতর্কটা ছড়ানো হয় সবচেয়ে বেশি, যার নাম বলা হয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমান, বা তিনি বলেছিলেন বাংলাদেশের তারিখ নামক গ্রন্থে এই তথ্য উল্লেখ করা ছিল, বা বলা হয় শামসুর রহমানের কথা। শামসুর রহমান তার আত্মজীবনীতে লিখেছিলেন তিনি শুনেছেন যে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছিলেন। বলা হয় হুমায়ুন আহমেদের কথা, হুমায়ুন আহমেদ তার জ্যোৎস্না জননীর
গল্প বইতে ভূমিকাতে এই কথা লিখেছিলেন। বলা হয় নির্মল সেনের কথা, আতস আমাদের কথা, বদরুদ্দিন আমাদের বদরুদ্দিন ওমরের কথা, এরকম অনেক বেশ কিছু নামকে কেন্দ্র করে এই বিতর্কটা চলে আসছে। কিন্তু কোনো প্রমাণ তারা কেউ দিতে পারে না, সবসময় বলে যে উমুকে বলেছে বা তমুকে বলেছেন। সেই কারণে আমি চেষ্টা করলাম যে তারা কি বলেছে আসলে সেটা জানতে। আমি সবগুলো বই কালেক্ট করলাম, সবগুলো বই সংগ্রহ করে আমি দেখলাম এবং দেখে অবাক হয়ে গেলাম যে যারা এই দাবিটা করছেন তারা কেউ সেদিন ওই মাঠে উপস্থিত ছিলেন না। যেখানে 20 লক্ষ মানুষ সেদিন উপস্থিত ছিলেন, তারা শুনেছেন জয় বাংলা, অথচ যারা দাবি করছেন যে বঙ্গবন্ধু তার ভাষণের জয় পাকিস্তান বলেছিলেন, তারা কেউ সেদিন মাঠে সেই জনসমাবেশে উপস্থিত ছিলেন না। বিচারপতি হাবিবুর রহমান তার বইতে যেটা লিখেছেন সেটা আসলে একটা সংবাদপত্রের সংকলন গ্রন্থ, যে 1971 সাল থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলো, পত্রিকা থেকে রাজনৈতিক ঘটনাগুলোর একটা সংকলন মাত্র। উনি নিজের কোনো অভিজ্ঞতা লেখেননি। শামসুর রহমান দাবি করেছেন যে উনি রেডিওতে শুনেছেন, বা আমরা যদি একে খন্দকার তার কথা বলি, তিনি তখন পাকিস্তান বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তার পক্ষে সেই সমাবেশে উপস্থিত থাকা সম্ভব না। হুমায়ুন আহমেদ নিজে ছিলেন না, সেটা তিনি নিজেই জানিয়েছেন। এরকম সবগুলো তথ্যই বিভ্রান্তিমূলক। এবং তারপরে দেখা গেল যে বিচারপতি হাবিবুর রহমান এই বিতর্কটা যখন জানলেন, তারপর তিনি নিজেই নিজের তথ্যটা সংশোধন করে দিলেন। তা সম্প্রতি এই বইটার বাংলাদেশের তারিখ বইটার একটা নতুন সংস্করণ বের হয়েছে প্রথম থেকে, যেখানে তিনি 7 মার্চ 8 মার্চ এই সবগুলো বক্তৃতাতেই এই জয় পাকিস্তান শব্দটার উল্লেখ নেই। তার মানে নিজেই তিনি এই ভুলটা বুঝতে পেরেছেন। এমনকি এই বাংলাদেশের তারিখ বইটার দ্বিতীয় সংস্করণেও কিন্তু এই তথ্যটা ছিল না। আমরা আসি শামসুর রহমানের কথা। শামসুর রহমান আত্মজীবনীতে প্রথমে লিখেছিলেন, কিন্তু তারপরে বিজিত রায় চিঠি লিখে আলিজাকের যখন তার ভুলটা ধরিয়ে দেন, তিনি নিজে সেখানে ক্ষমা প্রার্থনা করেছেন যে তিনি এই ভুলটা তিনি 3 তারিখে আগের একটা ভাষণ, বঙ্গবন্ধুর আগের একটা ভাষণের সঙ্গে তিনি এটা গুলিয়ে ফেলেছিলেন, সেটা লিখেছেন। এবং তিনি এটার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা পর্যন্ত করেন। এমনকি একে খন্দকার তার বইটা প্রথম সংস্করণে লিখেছিলেন যে জয় পাকিস্তান, কিন্তু দ্বিতীয় সংস্করণেই নিজের ভুলটা বুঝতে পেরেছেন, একটা সংশোধনী দিয়েছেন। কিন্তু এটাও যে সত্য না সেটা পরিষ্কার হয়ে যাবে আপনি যদি সবগুলো বিতর্ককে সামনে নিয়ে আসেন। আমি সেই চেষ্টাটা করেছি। আমি আমার একটা লেখা সবগুলো তথ্য দিয়ে, সবগুলো বই স্ক্যান করে সেই দাবিটা যে ভ্রান্ত সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। আমি আশা করি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যারা জানতে চায়, বঙ্গবন্ধু ভাষণের কি বলেছিলেন সেটা যারা জানতে চায়, আগামী তরুণ প্রজন্ম এই কোনো বিভ্রান্তিমূলক তথ্যে আর বিভ্রান্ত হবে না, তারা সত্যটা জানে। আমরা এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিন্তু বিরতির পরে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা হলো সেই আলোচনাগুলোকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আমরা ইতিমধ্যেই শুনেছি ফ্যাক্টস এবং এর সাথে ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ, কোন বিষয়গুলোকে আমরা মেনে নেব, কিভাবে মেনে নেব, এবং এই যে ইতিহাস বিকৃতি হচ্ছে, ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এর বেনিফিশিয়ারি কারা, এর উদ্দেশ্য, কাদের উদ্দেশ্য হাসিল হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচকদ্বয়ের মতামত জানব। আপনারা সাথেই থাকুন, আমরা ফিরছি একটি ছোট্ট বিরতির পরে।